নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরটার দিকে নজর রাখবো সেটা কিন্তু বিজেপির অভ্যন্তরে এক বড় সড়ো অস্বস্তি তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টির নিজেদের করানো অভ্যন্তরীণ জোড়া সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে যা কার্যত কিন্তু ব্যাপক অস্বস্তিতে ফেলে দিয়েছে পদ্ম শিবিরকে। কারণ এই মুহূর্তে যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে সামনে আসছে সেটা হলো, যে হিন্দি বলয়কে বিজেপির সবচেয়ে শক্ত ঘাঁটি বলে মনে করা হয়, সেখানে কি শাসক দল ব্যাপক চাপে পড়ে গিয়েছে? একটা নয়, দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যে খোদ আরএসএস এবং বিজেপির গোপন অভ্যন্তরীণ সমীক্ষা বলছে যে সরকার কার্যত অস্বস্তিতে পড়ে গিয়েছে। আর পরিস্থিতি এতটাই সঙ্গীন যে প্রতিষ্ঠান বিরোধিতার হওয়ায় খোদ মুখ্যমন্ত্রীকেও এবার নিজের জন্য সেফ সিট বা নিরাপদ আসন খুঁজতে হচ্ছে। কারণ এখানে আসল বিষয়টা হচ্ছে, গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের রাজনীতিতে যে খবরগুলো সামনে আসছে তা বিজেপির শীর্ষ নেতৃত্বের কপালে চিন্তার গভীর ভাঁজ ফেলেছে। প্রথমে আসি উত্তরাখণ্ডের কথায়। দেরাদুন থেকে দিল্লি সর্বত্র এখন একটাই জল্পনা। আরএসএস এবং বিজেপির তরফ থেকে উত্তরাখণ্ডের 70টি বিধানসভা আসনের মধ্যে 47টি আসনে একটি অত্যন্ত গোপন এবং বিস্তারিত সমীক্ষা চালানো হয়েছিল। গত 2 মাস ধরে দলের সাধারণ কর্মী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষদের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করা হয়। আর সেই রিপোর্টের ফলাফল দেখেই এখন বিজেপির অন্দরে রীতিমতো চাপা গুঞ্জন শুরু হয়ে গেছে। এই সমীক্ষা স্পষ্ট বলছে যে 47 জন বর্তমান বিজেপি বিধায়কের মধ্যে অন্তত 32 জন বিধায়কের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে তাদের আগামী নির্বাচনে টিকিট দিলে দলের হার 100% নিশ্চিত, এমনটাই বলা হচ্ছে। অর্থাৎ অর্ধেকেরও বেশি আসনে খোদ শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে ভয়ঙ্কর অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতার ঝড় বইছে। আরো একবার বলছি, এটা কিন্তু সমীক্ষা বলছে। আর এখানেই কিন্তু প্রশ্নটা উঠে যাচ্ছে, এই প্রতিষ্ঠান বিরোধিতার আজ কি শুধু সাধারণ বিধায়কদের মধ্যে সীমাবদ্ধ? একেবারে নয়। সমীক্ষার সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটি হলো খোদ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির আসন নিয়ে। আপনারা জানেন যে গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হয়েও তিনি তার নিজের পুরনো কেন্দ্র খটিমা থেকে হেরে যান। পরে চম্পাবত থেকে তিনি উপনির্বাচনে জিতেছিলেন এবং তিনি আবার মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসেন। কিন্তু বর্তমান অভ্যন্তরীণ সমীক্ষা বলছে চম্পাবতেও এবার মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি রীতিমতো সরে যাওয়ার মতো অবস্থা। অর্থাৎ খটিমা হাতছাড়া হয়েছে, চম্পাবত বিপদের মুখে। আর কিচ্ছা কেন্দ্রের মতো জায়গাতেও নিজের ঘনিষ্ঠদের টিকিট দিয়ে তিনি দলের অন্দরেই ক্ষোভের মুখে পড়েছেন। তাহলে মুখ্যমন্ত্রী লড়বেন কোথা থেকে? তাকে এখন নতুন করে একটি নিরাপদ আসনের সন্ধানে নামতে হচ্ছে। যে ধারকধামী বা শক্তিশালী ধামীর ইমেজ জাতীয় স্তরের মিডিয়া তৈরি করেছিল, দলের নিজেদের সমীক্ষায় যেন নতুন করে অস্বস্তিতে ফেলেছে শাসক শিবিরকে। এরপর যা ঘটলো তা বিজেপির জন্য আরো বেশি অস্বস্তিকর। কারণ এই প্রতিষ্ঠান বিরোধিতার হওয়া শুধু পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে আটকে নেই, তা ছড়িয়ে পড়েছে দেশের সবচেয়ে বড় এবং রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশেও। কয়েকদিন আগেই দৈনিক ভাস্করের মতো একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে উত্তরপ্রদেশ নিয়ে বিজেপির একটি অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্ট ফাঁস হয়ে গিয়েছিল, যা নিয়ে এখনো রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। সেই সমীক্ষায় দাবি করা হয়েছিল যে উত্তরপ্রদেশে যদি এখনই নির্বাচন হয় তাহলে বিজেপির অন্তত 52 থেকে 67টি আসন হাতছাড়া হতে পারে। আর এই বিপুল ক্ষতি সামাল দিতে গেলে যোগী আদিত্যনাথকে তার বর্তমান বিধায়কদের মধ্যে অন্তত 35% টিকিট কাটতে হতে পারে, এমনটাই কিন্তু জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কিন্তু সেই ইঙ্গিত দিয়েছিলেন যে আগে যারা টিকিট পেয়েছিলেন তাদেরকে টিকিট নাও দেওয়া হতে পারে, আর তার জন্য যেন কোনো ক্ষোভ না রাখে বা দলে হয়ে যেন তারা কাজ করেন। এই খবর কিন্তু আপনাদের দেখিয়েছি। নীতিন নবীন জুলাই মাসের শুরুতে প্রায় 36 ঘন্টা লখনৌয়ে কাটান। এই সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি শুধু সরকার নয়, সংগঠন এবং সংঘ পরিবারের শীর্ষ নেতাদের সঙ্গেও একাধিক বৈঠক করেছিলেন সেইখানে। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল বিজেপির বর্তমান বিধায়কদের পারফরমেন্স নিয়ে। বৈঠকে একটি বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়, টিকিট না পেলেও কেউ যেন দল বিরোধী কাজ না করেন। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল বিজেপি এবার ব্যাপক হারে প্রার্থী পরিবর্তনের পথে হাঁটছে। কারণ সাধারণত কোনো দল তখনই এমন বার্তা দেয় যখন বড় সংখ্যায় টিকিট কাটার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে যায়। প্রশ্ন হলো, বিজেপি কি শুধুই অনুমানের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিচ্ছে? সেটা কিন্তু নয়।
রাজনৈতিক মহলের দাবি, দল একাধিক অভ্যন্তরীণ সমীক্ষা করিয়েছে। শুধু তাই নয়, 2024 সালের লোকসভা নির্বাচনের বুথ ভিত্তিক ফলাফলও বিশ্লেষণ করা হয়েছে। সেখানে দেখা গেছে অন্তত 240টি বিধানসভা এলাকায় বিজেপির ফল আশানুরূপ হয়নি। এমন অনেক জায়গা রয়েছে যেখানে বিজেপির বিধায়ক থাকা সত্ত্বেও লোকসভা নির্বাচনে দলের প্রার্থী পিছিয়ে পড়েছেন। অর্থাৎ স্থানীয় স্তরে বিধায়কদের গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে যদি এখনই সেই সমস্যার সমাধান না করা হয় তাহলে 2027 সালের নির্বাচনে তার বড় মূল্য দিতে হতে পারে। আর ঠিক এই জায়গাতেই একটা গভীর রাজনৈতিক সমীকরণ কাজ করছে। উত্তরপ্রদেশের সমীক্ষায় সবচেয়ে বড় বিপদের ইঙ্গিত মিলেছে পূর্বাঞ্চল থেকে। আপনারা নিশ্চয়ই জানেন এই পূর্বাঞ্চল থেকেই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিনিধিত্ব করেন। বারাণসী এবং গোরখপুরের মতো হেভিওয়েট কেন্দ্রগুলো এই এলাকাতেই অবস্থিত। অথচ খোদ দলের সমীক্ষা বলছে এই এলাকাতেই মানুষের মধ্যে, বিশেষ করে যুব সমাজের মধ্যে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দানা বাঁধছে। উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র থেকে শুরু করে উত্তরপ্রদেশে মোদী যোগীর খাস তালুক, সর্বত্রই যখন দলের অভ্যন্তরীণ রিপোর্ট বিপদের সঙ্গে দিচ্ছে তখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে অস্বস্তিতে পড়েছে সেটা কিন্তু স্বাভাবিক। আর এই ঘটনাটাই কিন্তু এখন নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি করেছে যে এই প্রবল জনরোষের মূল কারণটা আসলে কি। এর উত্তর লুকিয়ে রয়েছে সাম্প্রতিক কয়েকটি উপনির্বাচনের ফলাফল এবং দেশের যুব সমাজের রাজপথের আন্দোলনে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আপনারা দেখেছেন সদ্য সমাপ্ত উপনির্বাচনগুলিতে যেমন মধ্যপ্রদেশের দাতিয়া এবং বিহারের বাকিপুরের মধ্যে আসনে বিজেপিকে হারের মুখ দেখতে হয়েছে। এমনকি অমিত শাহের ঘনিষ্ঠ নেতাদের টিকিট দিয়েও কিন্তু শেষ রক্ষা হয়নি। অন্যদিকে দেশের রাজধানী দিল্লির বুকে যন্তর মন্তরের ছাত্র এবং জেনজি বা নতুন প্রজন্মের ভোটাররা মাসের পর মাস যে আন্দোলন চালিয়েছে তা সরকারের প্রতি যুব সমাজের সম্পূর্ণ মোহভঙ্গের একটা স্পষ্ট প্রমাণ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বেকারত্ব, নিট, দুর্নীতি, পেপার লিক, এই সমস্ত ইস্যুগুলি নিয়ে তরুণদের মনে যে আগুন জ্বলছে সেটাই এখন ব্যালট বক্সে আছড়ে পড়তে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের রাস্তায় যখন বিজেপি বিরোধী স্লোগান ওঠে তখন বুঝতে হবে যে দলের শীর্ষ নেতৃত্বের করিশ্মাও কিন্তু এখন আর আগের মতো কাজ করছে না, যেটা মনে করছে রাজনৈতিক মহল। এখন প্রশ্ন হচ্ছে বিরোধী দলগুলো কি এই সুযোগের সদ্ব্যবহার করতে পারছে? উত্তরাখণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি গণেশ গাদিয়ালের বক্তব্য শুনলে কিন্তু তেমনটাই মনে হয়। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে বিজেপি নিজেই যখন স্বীকার করে নিচ্ছে যে তাদের 32 জন বিধায়ক হারছেন তখন সমীকরণটা কংগ্রেসের জন্য খুব সহজ। কংগ্রেসের হাতে ইতিমধ্যেই 20 জন বিধায়ক রয়েছেন, তার সঙ্গে এই 32টি আসন যোগ করলে সংখ্যাটা 52-তে গিয়ে দাঁড়ায়, যা সরকার গড়ার জন্য যথেষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল। গাদিয়ালের মতে এই সমীক্ষা সামনে আসার পর মোরাল গ্রাউন্ডে বা নৈতিকভাবে ধাবী সরকারের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত এবং সরকারের উপর মানুষের বিন্দুমাত্র আস্থা নেই, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, তা কিন্তু তাদের বোঝা উচিত। এই জায়গা থেকে কিন্তু গোটা বিষয়টা অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। কারণ একদিকে যখন বিজেপির অন্দরে টিকিট কাটা এবং আসল বদল নিয়ে জল্পনা চলছে, ঠিক তখন অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দেশের যুব সমাজের সঙ্গে সরাসরি জনসংযোগ গড়ে তুলছেন। রাহুল গান্ধী তার ছাত্রদের গোজ বা ছাত্রদের আওয়াজ শীর্ষক যে কর্মসূচি করছেন সেই কর্মসূচির মাধ্যমে প্রথমে উত্তরাখণ্ডের দেরাদুন এবং তারপর উত্তরপ্রদেশের এলাহাবাদ বা প্রয়াগরাজে গিয়ে ছাত্রদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। তিনি অত্যন্ত সুকৌশলে ছাত্রদের মধ্যে একটা নতুন বার্তা দেওয়ার চেষ্টা করছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তিনি বলছেন আমাদের লড়াইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো সিস্টেমের বিরুদ্ধে। আমরা ঘৃণা বা হিংসা দিয়ে এই সিস্টেম বদলাবো না, আমরা সত্য এবং অহিংসার পথেই এই ব্যবস্থাকে টাটা বাই বাই করব। রাহুল গান্ধী ছাত্রদের আশ্বাস দিয়েছেন যে তিনি তাদের প্রতিবাদের সঙ্গে সর্বতভাবে দাঁড়িয়ে আছেন। এই যে তরুণদের ক্ষোভটাকে একটা গঠনমূলক রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা, এটাই এখন বিজেপির সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এখানে কিন্তু আসল গল্প না, এই জোড়া সমীক্ষা এবং রাহুল গান্ধীর লাগাতার আক্রমণের পর দিল্লির বিজেপি সদর দপ্তরে রীতিমতো জরুরি অবস্থার মতো পরিস্থিতি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে উত্তরাখণ্ডের কোর কমিটিকে তড়িঘড়ি দিল্লিতে তলব করা হয়েছে। বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা নীতিন নবীন, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং রাজ্য সভাপতি মহেন্দ্র ভাটকে নিয়ে দিল্লিতে রুদ্রতার বৈঠক শুরু হয়েছে। কিভাবে এই প্রবল প্রতিষ্ঠান বিরোধিতা আটকানো যায় বা কাটানো যায়, কিভাবে দলের ভিতরের অন্তর্দ্বন্দ্ব থামিয়ে এককাট্টা লড়াই করা যায়, তা নিয়ে কিন্তু এখন জোর আলোচনা চলছে মোদী শাহের থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে। কারণ
32 জন বর্তমান বিধায়কের টিকিট কাটা মানে দলের ভিতরে একটা বিশাল বিদ্রোহের জন্ম দেওয়া। যারা টিকিট পাবেন না তারা কি চুপ করে বসে থাকবেন, নাকি তারা নির্দল হয়ে বা অন্য দলে গিয়ে বিজেপি ভোট কাটবেন? এই বিষয়টাই কিন্তু এখন চাপ বাড়াচ্ছে পদ্ম শিবিরে। আর এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই যে একটা সময়ের পর থেকে বিজেপির অপরাজেয় ভাবমূর্তিটা ক্রমশ ফিকে হতে শুরু করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এটা কি জাতীয় রাজনীতিতে একটা বড়সড় পট পরিবর্তনের ইঙ্গিত? যে হিন্দি বলয়ের ওপর ভর করে বিজেপি গত 10 বছর ধরে কেন্দ্রে নিরঙ্কুশ ক্ষমতায় টিকে ছিল, সেই হিন্দি বলয় রাজ্যগুলিতেই কি এবার মানুষের ক্ষোভের আজ সবচেয়ে বেশি করে টের পাচ্ছে শাসক দল? উত্তরাখণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশ, এই অভ্যন্তরীণ সমীক্ষাগুলো কি সত্যি আগামী দিনে বিজেপির জন্য কোনো অশনি সংকেত বয়ে আনছে, নাকি মতি শাহচুটি আবার কোনো নতুন জনপনীতি প্রয়োগ করে এই সমস্ত সমীকরণকে নিজেদের পক্ষে বড়িয়ে নিতে সক্ষম হবে? তাহলে কি সত্যি রাজনীতিতে হাওয়া বদল শুরু হয়ে গেছে? আর দেশের যুব সমাজ, বিশেষ করে জেনজি কি এবার সত্যি ব্যালট বাক্সে মোদী সরকারের বিরুদ্ধে তাদের চূড়ান্ত রায় শোনাতে প্রস্তুত? এই পুরো বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।